পিঠের ব্যাগ থেকে মজবুত একটি দড়ি দিয়ে মায়ের পিঠের সঙ্গে মেয়েকে ভালো করে বেঁধে দিল যুবকটি। মেয়ের শ্বাসকষ্ট হচ্ছে কিনা তা ভালো করে জেনে নিল সে। কিছু সমস্যা নেই দেখে যুবকটি এবারে তরুণীকে নির্দেশ দিল সামনে এগিয়ে যেতে। কিন্তু আপনি? আমি এখন ওদের সবকটাকে মেরে ফেলতে চলেছি। ঠান্ডা নিষ্পৃহ গলায় কথা কয়টি বলে সাপ্রেসড পিস্তলটিকে ধরে সামনের দিকে 2 পা এগিয়ে গেল যুবকটি। আপনার কথাগুলি এবারে ধোঁয়াশার মতো লাগছে সর্বাধিনায়ক। দেখা যাক আমি এটি ঠিক বুঝছি কিনা। আপনি বলতে চাইছেন যে মূল গ্রন্থগুলি গোটা বিশ্বজুড়ে হারিয়ে গিয়েছে, তার একমাত্র এবং সম্ভবত শেষ সোর্স আমাদের ধারে কাছে 20 কিলোমিটারের মধ্যে খোলা রাস্তা ধরে একপাল ঘাতকদের মধ্য দিয়ে পথ খুঁজে নিয়ে আসছে সোজা আমাদের দিকেই, ঠিক তো? একদম সঠিক কমান্ডার, কোনো ভুল নেই। এ কথায় অবিশ্বাসী দৃষ্টিতে অশীতিপর সর্বাধিনায়কের দিকে এক পলক তাকিয়ে মাথা সরিয়ে নিলেন কমান্ডার। মুখে অবশ্য কিছু বললেন না, কিন্তু তার হাবে ভাবে পরিষ্কার এই আষাঢ়ে গল্প বাকিদের মতো তিনিও মেনে নিতে পারছেন না। ঘরে উপস্থিত বাকি সকলেরই মুখের অবস্থা তথৈবচ। সকলেই বিষয়টি মেনে নিতে নারাজ। প্রত্যেকের মুখের দিকে এক পলক তাকিয়ে গলাটা একটু পরিষ্কার করে নিয়ে তাঁর বক্তব্য শুরু করলেন বৃদ্ধ সর্বাধিনায়ক। আপনারা সকলেই বিষয়টিকে মেনে নিতে কুণ্ঠাবোধ করছেন বুঝতে পারছি। কেউ কেউ হয়তো ভাবছেন এই 90 বছর বয়সে পৌঁছে আমার মাথাটি খারাপ হয়ে গেছে, কিন্তু বাস্তবে এই ঘটনাটা ঘটেছিল তৃতীয় বিশ্বযুদ্ধের ঠিক আগেই। আমি স্বয়ং এই গবেষণার সাক্ষী। আর এই অসম্ভবকে সম্ভব করেছিলেন আমার তৎকালীন ঊর্ধ্বতম কর্তৃপক্ষ ডাক্তার কৃষ্ণমোহন পট্টনায়ক। যদিও একই মানসিকতার বিভিন্ন ক্ষেত্রের ঊর্ধ্বতনদের সহযোগিতা না পেলে কোনো মতেই সম্ভব হতো না এই অসম্ভবকে সম্ভব করা। তাদের সকলকেই আমার নমস্কার ও প্রণাম। তারা কেউই অবশ্য আজকে আর বেঁচে নেই। প্রদীপের শেষ সলতে হিসেবে আমি পড়ে রয়েছি। ওই সময়টায় গোটা বিশ্বে একটা রাজনৈতিক অরাজকতা চলছিল। সমাজ জীবনের প্রতিটি ক্ষেত্রে তার প্রভাব ছিল লক্ষণীয়। বেকারত্ব, অশিক্ষা, দারিদ্র, তার সঙ্গে ক্রমবর্ধমান অবিশ্বাস, অসহিষ্ণুতা সুস্থ সমাজ জীবনের গোটাটাকে উল্টে দিয়েছিল প্রায়। তার সাথে যোগ হয়েছিল পুঁজিবাদ, ভোগবাদ, বস্তুতান্ত্রিকতা। সমাজের এক শ্রেণীর মানুষের কাছে সমস্ত রাষ্ট্রীয় সম্পত্তিগুলি এসে জড়ো হয়েছিল। এর জন্য নাগরিকদের মধ্যে একটি অসন্তুষ্ট দানা বেঁধেছিলই। এদিকে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতাদের ক্রমবর্ধমান লোভ তাদের বাধ্য করে নিজেদের মধ্যে একটা সর্বগ্রাসী লড়াইতে মেতে উঠতে। পরিণাম এটি যেন ভবিতব্য ছিল। অদৃষ্টের ললাট লিখন
তৃতীয় বিশ্বযুদ্ধ, বা আরো ভালো করে বলতে গেলে পারমাণবিক যুদ্ধ। এই ভয়ঙ্কর হৃদয়বটি ঘোড়াতেই ধরে ফেলেছিলেন আমার ঊর্ধ্বতন অফিসার ডক্টর পট্টনায়ক। তার সঙ্গে যুক্ত হয়েছিলেন ভারতের বিভিন্ন ক্ষেত্রের উচ্চ পদস্থ অফিসাররা। এরা সকলেই বুঝেছিলেন যে মহাপ্রলয় আসন্ন, একে ঠেকানোর ক্ষমতা কারণ নেই। বেশ কিছু গোপন সাক্ষাৎকারের পর তারা সকলেই মিলিত সিদ্ধান্তে আসেন, ধ্বংস যেহেতু তারা ঠেকাতে পারবেন না, তাই নজর দিতে হবে পুনর্নির্মাণের ওপর। আর কাজটি যাতে সহজ হয় তারই ব্যবস্থা করে রেখে যেতে হবে তাদের। এইটা করতে গিয়ে একটা অদ্ভুত সমাধান সূত্র বের করলেন তারা। ওই সময় আমাদের আর্মির একজন অভিজ্ঞ কমান্ডো একটি দুর্ঘটনার কবলে পড়ে ভয়ঙ্কর আহত হন। তার ও তার পরিবারের উপর একটি প্রতিশোধমূলক আক্রমণে ঘটনাস্থলে নিহত হন তার স্ত্রী ও 8 বছর বয়সী কন্যা সন্তান। মাথায় ভয়ঙ্কর চোট নিয়ে ইনি ভর্তি হন হাসপাতালে। মারাই যেতেন, কিন্তু বেঁচে গেলেন চিকিৎসা বিজ্ঞানের এক অভূতপূর্ব উন্নতির জোরে, মাইক্রোচিপ ট্রান্সপ্লান্টেশন। আর এভাবেই তিনি নজরে পড়েন ডক্টর পট্টনায়কের। তার নির্দেশে এই কমান্ডো যুবকটির মস্তিষ্কের মৃত কোষগুলিকে সরিয়ে সেখানে মাইক্রো লেভেলের হার্ড ডিস্ক প্রতিস্থাপন করা হয়। আর সেগুলির সঙ্গে সমন্বয়ের জন্য ঘাড়ের সুষুম্না কাণ্ডের কাছে রাখা হয় একটি মাইক্রোচিপ, যেখান থেকে যে কোনো সময় সঠিক যন্ত্রের সাহায্যে আমরা আউটপুট বার করতে পারব। পুরো মস্তিষ্কের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতে পারবে এই আঙুলের গোড়ায় ধরে যাওয়া ক্ষুদ্র মাইক্রোচিপ। পোষকের মোটর অ্যাকশন নিয়ন্ত্রণ করবে তার নিজস্ব জৈব মস্তিষ্ক, যেগুলিতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। নিজস্ব স্মৃতি থাকবে না থিওরিটিক্যালি। এই বিষয়টি এখনো পরীক্ষিত নয়, তবে যুবকটির ডান দিক প্যারালাইজড হয়ে গেছিল। কিন্তু অপারেশনের পরে ওকে যখন ল্যাবে আনা হয় তখন ওর প্যারালিসিস আর ছিল না। সুস্থ মানুষদের থেকেও যেন বেশি সুস্থ হয়ে উঠেছিল ও। তবে যা বললাম, কোনো স্মৃতি আর ছিল না ওর, যেমনটা ভাবা হয়েছিল। একটি জৈব রোবট যার মধ্যে আত্মা ছিল। ডক্টর পট্টনায়ক এই সুযোগ হাতছাড়া করেননি। এই পোষক কোষের ফাঁকা হার্ড ডিস্কগুলিতে তিনি ভরে রেখেছিলেন তার অনবদ্য সংগ্রহ। বিভিন্ন সময় পর্যাপ্ত সময়কাল ধরে সংগৃহীত বিভিন্ন মতবাদগুলির মূল বাণী, মহাগ্রন্থ, বিভিন্ন ধর্মের মূল কথন, লোকশিল্প, রূপকথা, লোকগাথা, আরো আরো কত কি সব তিনি ভরে রেখেছিলেন ওই পোষক কোষের মস্তিষ্কে। তারপর উদ্দিষ্ট যুবকটি হাসপাতাল থেকে ফিট ঘোষণা হতেই
আর দেরি না করে তাকে নিয়ে আসেন কলকাতা নামক একটি মহানগরের কাছে। গঙ্গার ওপারে বাইরে থেকে সাদামাটা দেখতে একটি ছোট বাড়ির নিচে বিশাল গবেষণাগারে কৃত্রিম শ্বাসযন্ত্রের সাহায্যের অক্সিজেনের ব্যবস্থা করে এবং নালীর সাহায্যে একে তরল খাদ্য প্রয়োগ করে বায়ু শূন্য ঠান্ডা একটি পরিবেশে রেখে দেওয়া হয় ঘুম পাড়িয়ে। 50 বছরের একটি দীর্ঘ ঘুম ঘুমিয়ে উদ্দিষ্ট যুবক জেগে উঠেছে গতকাল সন্ধে 6:27। চুপ করে তার কথা শুনছিলেন ঘরের বাকি সদস্যরা। কথা থামতেই এবারে কমান্ডার বললেন, আপনি কি নিশ্চিত সর্বাধিনায়ক যে এই অপারেশন আপনি নিজের চোখে দেখেছিলেন? প্রকৃতপক্ষে আমি পাশে দাঁড়িয়ে গোটা প্রক্রিয়াটি তদারকি করেছিলাম। পোষক অর্থাৎ কমান্ডো যুবকটিকে কলকাতার কাছে এনে মাটির নিচে ঘরে রাখবার প্রস্তাবও আমি দিই এবং আমাদেরই বসত বাড়ির নিচে এই গোটা গবেষণাগারটির নির্মাণ হয় পোষককে শীত ঘুম পাড়িয়ে রাখবার উদ্দেশ্যে। একই প্রক্রিয়া যা মহাকাশে অনুসরণ করা হতো দীর্ঘ যাত্রার ধকলের হাত থেকে মহাকাশচারীদের শরীরকে বাঁচানোর উদ্দেশ্যে। শরীরবৃত্তীয় প্রক্রিয়াগুলি এতে কম হয়, ফলে শরীরের ওপর ধকল এতে কমে। শরীরের জৈব কোষগুলি অক্ষত থাকে দীর্ঘদিন, তাতে যাতে কোনোভাবে পচন না ধরে তার জন্যই বায়ু শূন্য নাতিশীতোষ্ণ পরিবেশ। আর বাকি তদারকির জন্য কয়েকদিন আগেও সেখানে আমাদের লোক থাকত। হাওড়া বর্তমানে অধিগৃহীত হয়ে যাওয়ায় শুরু হয় সমস্যা। কেন্দ্রটি বর্তমানে জনমানবহীন। 60 বছর ঘুমিয়ে এখন ঘুম থেকে উঠে লোকটি নিজের পায়ে হেঁটে আসছে কি করে? মানে ওর হাত পা সেই ধকল। প্রায় 6 ঘন্টা সময় লাগে পোষকের অঙ্গ প্রত্যঙ্গগুলির স্বাভাবিক স্থিতিস্থাপকতা ফিরে আসতে। তারপরেও বেশ লম্বা একটা সময় লাগে ওর পুনরায় নিজের শরীরের স্বাভাবিক বল ফেরত পেতে। আমাদের ওই কেন্দ্রের একজন কর্মী অত্যন্ত বুদ্ধিমানের কাজ করে। ওর জন্য রাখা জামা কাপড়ের মধ্যে একটি বডি ক্যাম লাগিয়ে দেয়, আর ভয়েস ট্রান্সমিটার তো ওর মাথায় প্রথম থেকেই বসানো ছিল। ফলে পোষকের প্রতিটি চলাফেরা আমরা খুব খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে পারি, যদিও বেশ কয়েক ঘন্টা আগে ওর বডি ক্যাম নিষ্ক্রিয় করে ফেলা হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কি ও লড়তে পারবে? আমার সন্দেহ আছে সর্বাধিনায়ক। পারবে, এবং পারছেও। আপনারা একটা ব্যাপার খেয়াল করছেন না জেনারেল, ওর মস্তিষ্কের প্রায় 30% এখন কৃত্রিম। ফলে চলাফেরা অনেক বেশি দ্রুত, সিদ্ধান্ত দ্রুত ও তাৎক্ষণিক, দৃষ্টি তীক্ষ্ণ, লক্ষ্যভেদ নির্ভুল। ওর একমাত্র প্রতিবন্ধকতা ওর মস্তিষ্কে ঘটা চকিত প্রতিবর্ত ক্রিয়ার সঙ্গে ওর অঙ্গের চলন সামঞ্জস্যপূর্ণ না হওয়া। খানিকক্ষণ আগে দুজনের জীবন বাঁচাতে গিয়ে লড়াইতে ওর গায়ে একটা বুলেটের আঘাত লাগে। মস্তিষ্কের নির্দেশের সঙ্গে শরীরের নড়াচড়ার সামঞ্জস্য আনবার পর্যাপ্ত সময়ও পায়নি।
পেলে এই ঘটনা ঘটতো না। আর একটি সমস্যা অবশ্য আছে, ওর কৃত্রিম মস্তিষ্ক ওকে আর কোনো ব্যথা বেদনার অনুভূতি দেয় না। ফলে গায়ে গুলি লেগে গেলেও ও সেই ব্যথা অনুভব নাও করতে পারে। আপনি যে বিষয়টি বললেন তা আমার কাছে একেবারে নতুন। আগে জানলে ঠিক আছে, সে যাই হোক, লোকটিকে যদি অক্ষত শরীরে ফিরে আসতে পারে তবে আমরা লাভবান হব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তা কি নাম যেন লোকটির? আমাদের প্রজেক্টের নাম দেওয়া হয়েছিল সূর্যের অষ্টম ঘোড়া। ডক্টর পট্টনায়ক এই নামকরণ করেছিলেন সূর্যের 7 ঘোড়ার সঙ্গে তাল মিলিয়ে। আপনারা ওকে বৈবস্বত বলে ডাকতে পারেন। ও বর্তমানে ধ্বংসপ্রাপ্ত হাওড়া ব্রিজের কাছে আছে, ওর 2 নতুন বন্ধুর সঙ্গে। কোনো মতে গঙ্গা পার হতে পারলে ওরা সকলেই বিপদমুক্ত হবে। মা মেয়েকে ব্রিজ পার হওয়ার জায়গায় নিয়ে এসে আগিয়ে দিয়ে পিস্তলটিকে 2 হাতে ধরে পিছন দিকে সরে নিজের পূর্বের অবস্থানে এসে কভার নিয়ে দাঁড়ালো যুবক। একটুখানি মুখ বাড়িয়ে ভালো করে দেখে নিল বাইরের পরিস্থিতি। এ যেন তার বহুদিনের পুরনো অভ্যাস। কালের ডাক পেয়েছে সে। অন্তরাত্মার ভিতর থেকে কে যেন ক্রমাগত অভয় দিয়ে যাচ্ছে তাকে, যেন শত্রু বিনাশ তার স্বাভাবিক ধর্ম। এই কাজের জন্যই জন্মেছে যুবক। মা মেয়েকে একা এগিয়ে যেতে না দিয়ে উপায় ছিল না। ব্রিজ ওইভাবে পার হতে গেলে অনেকটা উন্মুক্ত অংশ দিয়ে যেতে হবে। ওইখানেই শত্রুর চোখে পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। তাকে পেছনে থাকতেই হতো, নিরাপদে তাদের যেতে দিতে হলো। সে যেখানে আছে সেখান থেকে শত্রুর দলের সবাইকে পরিষ্কার দেখা যাচ্ছে। প্রত্যেকেই সশস্ত্র। আশেপাশে খুঁজে দেখছে তারা। না পেয়ে মাঝে মধ্যে মুখ দিয়ে বিকট আওয়াজও বের করছে মাঝে মধ্যেই। শত্রুদের একবার গুনে নিল সে। সব মিলিয়ে প্রায় 7-8 একটি দল। 4 জনে জোর বেঁধে খুঁজতে ব্যস্ত, বাকিরা আলাদা, একা একা। এই একাদের সবার আগে মারতে হবে। পিস্তলটা জায়গায় রেখে কোমর থেকে ছুরি খুলে নিল যুবক। তারপর গুলি মেরে এগিয়ে গেল একটি নির্দিষ্ট কোণে। এখনই গুলি চালালে বাকিরা সতর্ক হয়ে যেতে পারে। কোণের দিকে পলাতকদের খুঁজতে এসেছিল এক ঘাতক। জায়গাটি যথেষ্ট ছায়া ঘেরা। এখানে কেউ লুকিয়ে থাকতে পারে হয়তো। মাথা নিচু করে একটা চিহ্নের, যে কোনো একটা সূত্রের খোঁজ করছিল সে। কিন্তু হঠাৎই সামনের লোহার বিমের আবর্জনার খাঁজে চোখ গেল তার। কোথা থেকে একচিলতে রোদ এসে পড়েছে ওর সামনের মেঝেতে। কি একটা জিনিস যেন চকচক করছে তার মধ্যে। জিনিসটি কি? কৌতূহলী হয়ে সম্পূর্ণ ঝুঁকে মেঝেতে প্রায় নাক ঠেকিয়ে খাঁজের দিকে মুখ এগিয়ে নিয়ে গেল সে। কিন্তু বেশি দূর আর আগানো গেল না। আচমকা লোহার বিমগুলির পিছনে জমাট বাঁধা অন্ধকারের ভিতর থেকে প্রবল বেগে বেরিয়ে এলো একটি ছুরি ধরা হাত। সবেগে ঘাতকের কণ্ঠনালী দিয়ে সজোরে সম্পূর্ণ ঢুকে গেল সেটি। একটি চিৎকার বেরোতে গিয়েও আর বেরোলো না খণ্ডিত কণ্ঠনালী দিয়ে।
ছটফট করতে করতে নিঃশব্দে মৃত্যু হলো সেই ঘাতকের। হাতটি রোদ্দুরের মধ্যে পড়ে থাকা লাইটারটিকে তুলে নিল। মৃদু একটি খসখস শব্দ এলো এরপর অন্ধকারের মধ্য থেকে, কিন্তু কাউকে দেখা গেল না। দ্বিতীয় ঘাতকটি পলাতকদের খুঁজতে খুঁজতে একটু সরে এসেছিল রেলিংয়ের ধারে। এবার তার চোখ গেল রেলিংয়ের ওপরে পড়ে থাকা একটি পিস্তলের দিকে। পিস্তল এখানে কোথা থেকে আসবে? কৌতূহলে এগিয়ে গেল সে ব্যাপারটা খতিয়ে দেখবার জন্য। আর সেই পিস্তলের কাছে এসে দাঁড়াতেই ওপর থেকে দুটি হাত নেমে এসে ঘুরিয়ে চেপে ধরল ঘাতকের গলা। তারপর হাতের চাপে সজোরে ঘাড় একদিকে আচমকা ঘুরিয়ে দিতেই মট করে একটি শব্দ করে ঘাড় ভেঙে গেল। মারা গেল সেই ঘাতক পলকের মধ্যে। তৃতীয় একা টহল দেওয়া ঘাতকটি অবশ্য এসব বিষয়ে কিছু জানতে পারেনি। সে তখন ব্যস্ত একটি কোণ বরাবর বৃত্তচাপ অঞ্চলে লোহা লক্করের ফাঁকগুলিতে কেউ লুকিয়ে আছে কিনা তা খুঁজে দেখতে। নিজের কাজেই ব্যস্ত ছিল ঘাতকটি। পিছনে বাকি দুইজন সঙ্গীদের কি হলো তা আর ঘাড় ঘুরিয়ে দেখবার বাসনা হয়নি তার। কিছু খুঁজে পাওয়া গেলে সে তো ওদের উল্লাসেই বোঝা যাবে। একটু ছায়া ছায়া এক জায়গায় দুটি পাশাপাশি পাথরের চাঙড় পড়েছিল। অনেকটা উঁচু সেই চাঙড় দুটির উপরে বোধহয় আড়াআড়ি একটি লোহার বিম পড়ে। জায়গাটা অন্ধকারাচ্ছন্ন, আর ঘাতকটিও একটু তাড়াহুড়ায় ছিল, কারণ চাঙড় দুটির ওপাশে স্পষ্ট খসখস আওয়াজ এসেছে তার কানে। হাতের চপারটিকে ভালো করে ধরে সে এগিয়ে যেতে গেল পাথরের চাঙড় দুটির ওপারে, ওপরের আড়াআড়ি পড়ে থাকা লোহার বিমটির নিচ দিয়ে। ঠিক তখনই ছুরি ধরা হাতটি নেমে এলো ওপর থেকে। সোজা গিঁথে গেল সেটি ঘাতকের মাথায়। মৃত্যু এলো চকিতে কিছু বুঝে উঠবার আগেই। আর লোকটি মাটিতে পড়ে যেতেই এবারে লোহার বিমটি সোজা হয়ে নেমে এলো মাটিতে। দেখা গেল সেটি যুবকের দুটি পা, যা সে আড়াআড়িভাবে দুদিকে দুটি পাথরের চাঙড়ের ওপর সম্পূর্ণ ছড়িয়ে বসেছিল শিকারের অপেক্ষায়। কাজ হয়ে গিয়েছে। এখন দরকার জুটিগুলিকে নিকেশ করা। দুটি দলে মোট 4 জন। সংখ্যাটা কিন্তু কম নয়। খানিকক্ষণ তাদের গতিবিধি ভালো করে জরিপ করে নিয়ে আর দেরি করল না যুবক। একটি সুচলো মুখো লোহার শিক আগেই খুঁজে পেয়েছিল সে। এখন ওটিকে পিঠে জামার নিচে শক্ত করে গুঁজে নিয়ে ভাঙাচোরা লোহার বিমের উপর চড়তে শুরু করে দিল যুবকটি। ওদের কাছাকাছি পৌঁছতে হলে ওপর দিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। কাজটি অবশ্য বেজায় ঝুঁকির, কিন্তু অন্য কোনো উপায় নেই ওদের টপকে অপর প্রান্তে যাওয়ার। 4 জন ঘাতক দুটি আলাদা আলাদা দলে বিভক্ত হয়ে ব্রিজের মুখটিতে দুপাশে টহল দিচ্ছিল নিজেদের মধ্যে যথেষ্ট ব্যবধান রেখে। সামনের দলের দুজনের একজন একটু পরেই আবিষ্কার করল একটি সাদা রঙের নির্দোষ রুমাল। একটি ভাঙা রেলিংয়ের এক প্রান্তে তার একটি খুঁট বাঁধা। কনুইয়ের খোঁচা মেরে সে সতর্ক করল তার সঙ্গীকে। তারপর হাতের বন্দুক বাগিয়ে ধরে দুজনে এগিয়ে চলল সেদিকে, কিন্তু রুমালটা খুলতে গিয়ে বাঁধল বিপত্তি। ওর ঠিক মুখে একটি পাতলা দড়ি বাঁধা ছিল, তাতে পা লাগলো একজনের। তারপর কোথা থেকে কিসব খুটখাট আওয়াজ হলো বোঝা গেল না। 2 ঘাতকই যখন একে অপরের মুখের দিকে বিমূঢ় হয়ে তাকিয়ে
এমন সময় পিছন থেকে বুলেটের গতিতে উড়ে এলো একটি সরু লোহার শিক। তার এক প্রান্তে নাইলনের দড়ির একটি হুঁট চোখে পড়ল। শিকটি ফুঁড়ে দিল একজন ঘাতকের শরীর। এই আচমকা মৃত্যুতে ভীত অপরজন দৌড়ে পালাবার চেষ্টা করতেই এবার উড়ে এলো একটি সত্যিকারের বুলেট। ঘাতকের মাথায় এসে আছড়ে পড়ল সেটি। জোটবদ্ধ দলের 2 জন মারা গেল, রইল বাকি 2। বাকি 2 জন যে দিকটায় ছিল সেদিকে তাকাতেই এবারে যুবক বিপদের গন্ধ পেল। কিরকম একটা উত্তেজনা কাজ করছে তাদের মধ্যে। সতর্কভাবে বন্দুক বাগিয়ে ধরে তারা সরছে সেই অন্ধকারাচ্ছন্ন জায়গাটায়, যেটা ধরে একটু এগিয়েই ব্রিজ পারাপার করবার একমাত্র সরু রাস্তাটি, যা ধরে মা মেয়ে এগিয়ে গিয়েছে একটু আগেই। সর্বনাশ, ওদের যে আটকাতেই হবে। নিজের ওপর রাগ হলো যুবকের ঘাঁটির মুখ এভাবে অরক্ষিত রেখে এতটা এগিয়ে আসবার জন্য। এখন যতটা দ্রুত সম্ভব তাকে পৌঁছতে হবে ওদের কাছে। বিভিন্ন আবর্জনা স্তূপের ফাঁক দিয়ে, ভাঙা রেলিং, উঁচু গার্ড রেল আর কংক্রিটের বিরাট ভাঙা পিলারের আড়াল নিয়ে, পাথরের বিক্ষিপ্ত খসে পড়া চাংড়াগুলির মধ্য দিয়ে অবশেষে তার উদ্দিষ্ট জায়গার কাছাকাছি পৌঁছে একটি থামের পাশে এসে দাঁড়ালো যুবক। অন্ধকার প্রবেশপথের ঠিক মুখটাতে দাঁড়িয়ে আছে 2 জনে। একজন উঁকি ঝুঁকি মারছে ভিতরে, বোধহয় ঢুকতে সাহস পাচ্ছে না। অপরজন গার্ড দিচ্ছে পিছন দিকে বন্দুক উঁচিয়ে। পিছনের গার্ডটির মাথা লক্ষ্য করে পিঠের MP5 বন্দুকটি ওঠালো যুবক, যদিও এখনো সে নিশ্চিত নয় গুলি চালাবে কি না। বেশ কিছুক্ষণ পর প্রথম ঘাতকটি ভিতরে ঢুকে যেতেই আর দেরি করল না যুবক। পিছনের গার্ডটিকে গুলি করল সে। নির্ভুল নিশানায় লাগলো গুলি। আরও একজন ঘাতক কমল। এখন ভিতরের লোকটি শেষ প্রতিদ্বন্দ্বী। সেও নিশ্চয়ই বুঝেছে বাইরে কি হয়েছে। এত কাছ থেকে গুলি বেঁধার আওয়াজ তার কান এড়াবে না নিশ্চয়ই। এদিক দিয়ে এখন যাওয়া যাবে না, কিন্তু বিকল্প রাস্তা কি আছে? নিজের অবস্থান থেকে সরে এসে আরেকটি জায়গায় কভার নিয়ে আশেপাশে ভালো করে তাকিয়ে হতাশ হয়ে গেল যুবক। ওপর দিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই কোথাও। তাহলে এদিকে শেষ ঘাতকটি একটু হকচকিয়ে গিয়েছিল ঘটনার আকস্মিকতায়। ব্রিজের মাঝখান ঘেঁষা এই অংশে ওপরের ভাঙাচোরা লোহার কনস্ট্রাকশনগুলি পড়ে এমনভাবে জড়ো হয়ে আছে যে একটি বিরাট ঘরের মতো হয়ে আছে সব। এমন একটি ঘর যা দুদিকই খোলা। একে পাশ কাটিয়ে যাওয়ার উপায় নেই। সামনে যেতে হলে এর মধ্য দিয়েই যেতে হবে। তাদের কাছে খবর এসেছিল 3টি নতুন ঘুঘু চলে এসেছে এদিক পানে ঘুরতে ঘুরতে। তাদেরকে ধরবার জন্যই আসা। একটু আগে খুঁজতে খুঁজতে হঠাৎই ওরা আবিষ্কার করে ওদের একজনের মৃতদেহ। তারপরে খেয়াল হয় আশেপাশে পাখিদেরও আর দেখা যাচ্ছে না। তারপর ও সঙ্গীর সাথে পরামর্শ করে ওরা পেছিয়ে এসেছিল এই অবধি। এখানে এসে অনেক টালবাহানার পর এই ঘরের মতো হয়ে থাকা ভাঙা আবর্জনা স্তূপের মধ্যে ঢুকতেই একটা আওয়াজে পিছন ফিরে ঘাতকটি আবিষ্কার করে তার সঙ্গীও মৃতদেহ হয়ে পড়ে আছে পিছনে। তার মানে এই দলে সে একাই এখন জীবিত। এদিক দিয়ে আর বেরোনো যাবে না। ও শত্রু নিঃশব্দে অপেক্ষা করছে কোথাও ওকে মারবার জন্য। তাহলে এখন কপালে যাই থাক, সামনেই এগিয়ে যেতে হবে। এছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই। এইভাবে সামনে ভাঙা আবর্জনার জঞ্জালের মধ্য দিয়ে পাশ কাটিয়ে অনেকটা এগিয়ে এসে
অপেক্ষাকৃত খোলা জায়গায় এসে উপস্থিত হয় ঘাতকটি। বিরাট অন্ধকার ভিতরটা, এই অবধি আসাটাই যেন দায় ছিল। খোলা জায়গায় এসে একটু শ্বাস নিয়ে আশেপাশে তাকাতে গিয়ে তার চোখে পড়ল একটি বাচ্চাকে পিঠে নিয়ে রেলিং ধরে ধরে কোনো মতে ব্রিজ পার হওয়ার চেষ্টা করছে একটি মেয়ে। ব্রিজের এই মাঝামাঝি অংশটি জুড়ে বিরাট একটি গর্ত। ঘাতক অনেক আগে একবার শুনেছিল যে শেষ বড় যুদ্ধটায় নাকি বোমা পড়েছিল এখানে, ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রিজের এই অংশটি। বাস্তবও তাই বলে। পুরোটা জুড়ে ফাঁকা গর্ত, বিরাট তার বহর। দুটি পাশে কোনো মতে কিছু কংক্রিট টিকে আছে টিমটিম করে। তারই মধ্য দিয়ে রাস্তা করে নিয়ে ওপারে পৌঁছানোর চেষ্টা করছে মা মেয়ে রেলিং ধরে। এখন দুটিকেই পাওয়া গিয়েছে হাতের মুঠোয়, দুটোকেই ফেলতে হবে। এই মনস্কামনায় হাতের বন্দুকটি তুলে নিশানা লাগিয়ে ট্রিগারে চাপ দিল ঘাতক। কিন্তু দুঃখের বিষয়, গুলি বেরোলো না। বলে হাতের ফাঁকা বন্দুকটি মেঝেতে ফেলে রেখে একটি ছুরি দাঁতে আটকে রেলিং ধরে ধরে এবারে এগোতে শুরু করলো ঘাতকটি। মেয়েটি অবশ্য অনেকটাই এগিয়ে গিয়েছে, কিন্তু তার চলবার গতি স্লট। একটু জোরে পা ফেললে ওরা ওপারে পৌঁছানোর আগেই হয়তো ঢুকতে পারবে ওদের। এদিকে তরুণীটি বুঝতেও পারেনি যে একজন ঘাতক তার পিছু নিয়েছে। আস্তে আস্তে চলে বেশ খানিকক্ষণ পর যখন সে প্রায় ব্রিজের মাঝখানের বিরাট গর্তটিকে টপকে ওপারে আর বড় জোর 10 পা দূরে সে তার নিরাপদ গন্তব্যের থেকে, হঠাৎ রেলিংটি একটু নড়ে উঠতে চমকে এপাশে ফিরেই সে আবিষ্কার করে ঘাতকটিকে। বেশ জোরেই সে এগিয়ে আসছে তাদের দিকে। বিষয়টি আকস্মিক। প্রথমটাই একটু হকচকিয়ে গেলেও তারপর তরুণীটিও এগিয়ে চলে সামনের দিকে। ব্যবধান ক্রমশ কমতে থাকে তার সঙ্গে নিরাপদ গন্তব্যের। ওই তো আর 3 পা, 2, 1। শেষ পদক্ষেপটি নেওয়ার সময় আচমকা পিছন থেকে একটি ধাক্কা খায় তরুণীটি। এত জোর ধাক্কায় পিঠের বাচ্চাটি কোকিয়ে ওঠে। সামলে নিয়ে কোনো মতে সে উঠে পড়ে সামনের সমতল চাতালটির ওপর। ঘুরে তাকিয়ে দেখে ঘাতকটি চলে এসেছিল কাছাকাছি, ডান হাতের ছুরি ধরা হাতটি বাড়ানো সামনের দিকে, রক্ত মাখা তাতে। তার দিকে তাকিয়ে একটি বিকট পৈশাচিক হাসি হেসে ছুরিটি আবার দাঁতে আটকে শেষ পদক্ষেপটি নিয়ে সমতল চাতালে উঠতে যাবে ঘাতকটি, এমন সময় একটি শক্ত হাত রেলিংয়ের অপর প্রান্ত দিয়ে উঠে এসে শক্ত করে চেপে ধরল ঘাতকের গলা। পরক্ষণেই এক হ্যাঁচকা টানে তার দেহ রেলিং টপকে ওপারে অনেকটা নিচে শুকনো নদী খাতে এসে পড়ল ঘাতকের দেহটি। তারপর সেটি পড়েই রইল ওখানে নিথর নিষ্পন্দ হয়ে। রেলিং টপকে এপারে শক্ত চাতালের ওপর এবার উঠে এলো যুবক। দরদর করে ঘাম বেরোচ্ছে তার শরীর থেকে। আর কোনো উপায় খুঁজে না পেয়ে ব্রিজের নিচ দিয়ে কোনো মতে ঝুলতে ঝুলতে এসেছে সে। এতটা পথ পেরিয়ে মোক্ষম সময়ে শেষ ঘাতকটিকে ধরে ব্রিজ থেকে নিচে ফেলে দিয়ে এখন আবার ব্রিজে উঠে এসেছে যুবকটি। সোজা এসে দাঁড়িয়েছে তরুণীটির সামনে। তাদের সামনে তখন তুলনামূলকভাবে নিরাপদ পথ। সমস্ত বিপদ পিছনে ফেলে এসেছে তারা। কি হয়েছে? তরুণীটি বিহ্বল হয়ে তাকিয়েছিল তার দিকে। এবার সম্বিত ফিরতে সে বলে উঠল, ও বোধহয় পুপুনকে ছুরি।
উদ্বিগ্ন হয়ে উঠল যুবকের মুখ। ব্যস্ত হয়ে তরুণীর পিঠে বাঁধা বাচ্চাটিকে পরীক্ষা করে দেখল যুবকটি। তারপর তরুণীর কাছে এসে বলল, বেঁচে আছে, এখনই পিঠ থেকে নামাবার দরকার নেই। আমাদের গন্তব্য কতটা দূর? আমি এই বিষয়টি সত্যি বিশ্বাস করতে পারছি না, নিজের চোখে ভিডিওটা দেখেও না। যে লোকটি প্রায় 60 বছর শুয়েছিল সে উঠেই এত তীব্র সংঘর্ষের মধ্যে দিয়ে পথ চলা শুরু করলো কি করে? ম্যাডাম, আপনি কিছু বলুন। আর্তনাদ করে উঠলেন জেনারেল ভিডিওটি দেখে। আর ম্যাডাম নিজেই তো হতবাক বিষয়টি চোখের সামনে দেখবার পর। আধুনিক চিকিৎসা বিজ্ঞানকে পর্যন্ত ভুল প্রমাণ করে দিয়েছেন এই ব্যক্তি। উল্টো দিকে হুইল চেয়ারে বসে তখন মিটিমিটি হাসছেন প্রবীণ সর্বাধিনায়ক বাকিদের অবস্থা দেখে। এই একটি সমস্যা এখনকার ছেলে মেয়েদের, পরিস্থিতি একটু হাতের বাইরে গেলেই এরা হাল ছেড়ে দেয়। মানব চরিত্র দৃঢ় ইচ্ছাশক্তির জোরে কোন পর্যায়ে উঠতে পারে এ সম্পর্কে কোনো ধারণাই তৈরি হয়নি এই প্রজন্মের। দুর্ঘটনাস্থলে একে যখন উদ্ধার করা হয়েছিল এর মাথার আঘাত তখন গুরুতর। মুখের বাঁ দিক সম্পূর্ণ ফেটে গেছিল, কিছু শ্বাসই তখন বাকি ছিল এর। গাড়ির বাঁ দিকটায় আগুন ধরে গেছিল। স্থানীয় লোকেরা ওকে বের না করে আনলে ঘটনাস্থলে ওর মৃত্যু হতে পারত, ওর স্ত্রী কন্যার মতোই আগুনে পুড়ে। জানো এই অবস্থায় ও কি করছিল? নিজের বাচ্চা মেয়েটাকে জড়িয়ে বের করে আনবার ক্ষীণ চেষ্টা। আর এটা এমন একটি সময় যখন ওর মস্তিষ্ক কাজ করা প্রায় বন্ধ করে দিয়েছিল। কথার মাঝখানে বাধাপ্রাপ্ত হলেন সর্বাধিনায়ক, কারণ এই সময় হঠাৎ দরজা খুলে ভিতরে সবেগে প্রবেশ করলেন এক অ্যাটেন্ডেন্ট। কোনো একটি জরুরি বার্তা বোধহয় নিয়ে এসেছেন উনি। সংঘের পবিত্র 5 মাথাকে অভিবাদন। এইমাত্র একটা ঠেলাগাড়ি নিয়ে সুরক্ষা পরিধির ভিতর প্রবেশ করেছে এক যুবক। ঠেলাগাড়িতে এক মহিলা, খুব সম্ভবত তার সন্তানকে কোলে নিয়ে। বাচ্চাটি আহত, অবস্থাও ভালো নয়। যুবক সশস্ত্র, সেই এই ঠেলাগাড়ি ঠেলে নিয়ে এসছে এত দূর। আমাদের রক্ষীরা ওদের আটকেছে গেটের কাছে, আদেশের জন্য অপেক্ষা করছে। 3 জনের শরীরে তেজস্ক্রিয়তা মাত্রা পরীক্ষা করো। আহতকে পাঠিয়ে দাও হাসপাতালে। যুবকটিকে নিয়ে এসো এখানে। বাধা দেবে না, আমি যাচ্ছি। আমাকে একটু হুইল চেয়ারটা কেউ ধরে দেবেন? কিন্তু এই শারীরিক অবস্থায় আপনি নিচে যাবেন সর্বাধিনায়ক? ডক্টর কৃষ্ণমোহন পট্টনায়কের স্বপ্ন কিরকম দেখতে তা একবার নিজের চোখে দেখতে চাই কমান্ডার। এর জন্যই বোধহয় আমি একমাত্র বেঁচে আছি। দোহাই আপনাকে, দয়া করে বাধা দেবেন না। ক্যাপ্টেন বৈভস্বত, ডাক্তার লোকনাথন। মুখোমুখি দাঁড়িয়ে 2 পুরনো প্রজন্ম, একে অপরের দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে। তাদের ঘিরে দাঁড়িয়ে অনেকেই, কিন্তু কেউ কোনো কথা বলতে পারছেন না। প্রত্যেকেই নির্বাক ছবির মতো তাকিয়ে এই 2 জনের দিকে। দুজনেই সমবয়সী, 2-3 বছর এদিক ওদিক হবে।
কিন্তু একজনের শরীরে যৌবন এখনও পূর্ণ মাত্রায় বহাল, আরেকজন অশীতিপর বৃদ্ধ, জীবনের শেষ সীমানায় পৌঁছে যাওয়া, সরু সুতো ধরে ঝুলতে থাকা একটি জীবন। কল্পনাকেও হার মানায় এই বাস্তবিক দৃশ্য। অবশেষে মুখ খুললেন বৃদ্ধ সর্বাধিনায়ক। তুমি তুমি এখনো একই আছো? তোমার মধ্যে বয়স খুব সামান্যই ছাপ ফেলেছে দেখতে পাচ্ছি। এ কথার উত্তরে নীরব জিজ্ঞাসু দৃষ্টিতে চারদিকে একবার দৃষ্টি ঘোরালো যুবকটি। তারপর বৃদ্ধ ডাক্তার লোকনাথনের দিকে পুনর্বার তাকিয়ে সে প্রশ্ন করল, এসব এসব কি ব্যাপার ডক? শহরটা এরকম হয়ে গেল কি করে? মানুষগুলো কোথায় হারিয়ে গেল? সেই ভিড়, সেই গাড়ির কোলাহল, সেই নদী, কোথায় চলে গেল সব? অনেকটা পথ উজিয়ে এসেছো ক্যাপ্টেন। এখন এখন বসো বসো, আগে একটু বিশ্রাম নাও। হ্যাঁ, ওকে ওকে বসতে দাও। সর্বাধিনায়কের নির্দেশে একজন অ্যাটেন্ডেন্ট এসে একটি কাঠের টুল এনে রাখলেন দেয়ালের ধার ঘেঁষে। সেখানে বসল যুবকটি। তারপর প্রশ্নমাখা চোখে তাকিয়ে থাকলো তাঁর দিকে। তোমার কৌতূহল বোধ আছে দেখে খুশি হলাম। আমরা ভেবেছিলাম। আমার প্রশ্নের নির্দিষ্ট উত্তর দিন ডক। ডাক্তার পট্টনায়ক কোথায়, আর আমার পরিবার? আপনি তো আমার মতোই যুবক ছিলেন, আচমকা এত গুড়িয়ে গেলেন কি করে? পরিবার? আপনি তাদের মনে পড়ছে আপনার? স্ট্রেঞ্জ, আপনি তো আমাদের সব ক্যালকুলেশন উল্টে দিলেন। এ কথায় থতমত খেয়ে চুপ করে ডাক্তার লোকনাথনের দিকে তাকিয়ে রইল যুবক। খানিকক্ষণ চুপ থেকে তিনি বললেন, আপনাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল ক্যাপ্টেন। একটা দীর্ঘ সময় ঘুমিয়ে আপনি উঠেছেন, প্রায় 60 বছর পরের পৃথিবীতে, তৃতীয় বিশ্বযুদ্ধের পর। 60 বছর পর? তৃতীয় বিশ্বযুদ্ধের পর? তাঁর কথার পুনরাবৃত্তি করল যুবক। স্থির হয়ে গেল তার চোখ মুখ। বিড়বিড় করতে লাগলো সে এই পরিসংখ্যানটিকে বারবার। শেষে কিছুটা ধাতস্থ হয়ে যাওয়ার পর সে ফিরে প্রশ্ন করল, আর আমার পরিবার, তারা কেউ আর? তীক্ষ্ণ চোখে তার হাবভাব পরীক্ষা করছিলেন সর্বাধিনায়ক ডাক্তার লোকনাথন। যদিও উত্তরোত্তর বিস্ময় বৃদ্ধি পাচ্ছিল তাঁর। তিনি লক্ষ্য করলেন এই খবরটা স্থবির করে দিল বটে যুবককে, কিন্তু চোখ দিয়ে কোনো জল বেরোল না তার। এই ব্যাপারটাই একটু ভাবিয়ে তুলছিল তাঁকে। এই কি তবে সাইবারনেটিক অর্গানিজমের ভবিষ্যৎ রূপ? চুপ করে বসেছিল যুবক, দেওয়ালে ঠেস দিয়ে চোখ দুটি বন্ধ করে। নিচু গলায় তাকে এবারে ডাকলেন ডাক্তার লোকনাথন। ক্যাপ্টেন, ক্যাপ্টেন, তুমি ঠিক আছো তো? বেশ খানিকক্ষণ একটু ডাকাডাকির পর চোখ মেলে ডাক্তার লোকনাথনের দিকে তাকালো যুবক। ক্যাপ্টেন, তোমার কাছে আমাদের কিছু জিনিস রাখা আছে, দেবে? উত্তরে কিছু একটা কথা বলতে গিয়েছিল যুবকটি। এমন সময় ঘরের দরজা দ্বিতীয়বার খুলে গেল। এবার সেখান দিয়ে ঢুকলেন একজন অল্প বয়স্ক তরুণী। গলায় একটি স্টেথোস্কোপ ঝুলছে তার। সকলের মুখের দিকে একবার তাকিয়ে সর্বাধিনায়ককে একবার অভিবাদন করে চিকিৎসা বিজ্ঞানের সর্বময়ী কর্ত্রীর কাছে গিয়ে নিচু গলায় তিনি বললেন, ম্যাডাম, বাচ্চাটির অবস্থা অত্যন্ত গুরুতর। ওর হার্ট প্রায় সম্পূর্ণ অকেজো। কয়েক ঘন্টার মধ্যে বিকল্প ব্যবস্থা না করা গেলে। কিন্তু এই পরিস্থিতিতে এখন আমি বিকল্প হার্ট কোথায় পাবো? এখানে। এ কথায়
চমকে ফিরে তাকালেন সকলে। পরিপূর্ণ সজাগ চোখে উঠে বসেছে যুবক। তরুণীর কথা কানে গেছে তার। এখন নিজের বুকের দিকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে সে বলে উঠল কথাটি। ক্যাপ্টেন, কি বলছো তুমি? জানো এর মানে? তোমায় তোমায় আবার অজ্ঞান করা হবে, আর এই জ্ঞান তোমার আর কখনোই ফেরত আসবে না। জানি, একে মৃত্যু বলে। আমার মাথা থেকে ডেটা ট্রান্সফার করতে কতক্ষণ সময় লাগবে? প্রশ্নটি করে সাগ্রহে ডাক্তার লোগনাথনের দিকে তাকাতে তিনি আবার ফিরে তাকালেন পাশেই দাঁড়িয়ে থাকা কমান্ডারের দিকে। পুরো ফাইল সাইজ তো আপনি দেখিয়েছেনই সর্বাধিনায়ক। আমাদের বর্তমান কম্পিউটারের সাহায্যে 1 ঘন্টার কম সময় কাজটি হয়ে যাওয়া উচিত। প্রক্রিয়া শুরু করুন, আর আপনি হার্ট অপারেশনের তোড়জোড় শুরু করুন। বাচ্চাটিকে বাঁচাতেই হবে। দোয়াই ক্যাপ্টেন, একবার ভেবে দেখো। তোমার যাওয়ার দরকার নেই, আমার আছে। আমি চলে যাচ্ছি হার্ট দিতে। তুমি বরং। আপনি আপনার সময়তে আছেন ডক। আমি আমার সময় থেকে 60 বছর পর শ্বাস নিচ্ছি। তাছাড়া গ্রন্থগুলো নিলেই তো শুধু হবে না, তার সঠিক সিনথেসিস দরকার। এই কাজটি আপনি ছাড়া কেউ করতে পারবে না। কিন্তু কোনো কিন্তু নয় ডক। এই প্রথম হাসতে দেখা গেল যুবককে। একটি স্মিত হাস্য হেসে নিচু গলায় সে বলল, আমার গাড়ির ব্রেকটা যে কাটা ছিল তা আমি জানতাম না। রাস্তার ধারে বিরাট হোর্ডিংটায় ধাক্কা মেরে গাড়ি দাঁড়িয়ে যাওয়ার পর খানিকক্ষণের জন্য জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। সম্বিত ফিরে পেয়ে প্রথম চোখে কি পড়লো জানেন? আমার মেয়ে ব্যাক সিটে অজ্ঞান হয়ে পড়ে গেছে। ওকে ধরবো বলে হাত বাড়ালাম, কিন্তু হাত উঠল না। কত চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই পারলাম না। তারপর কয়েকজন এসে আমাকে চেপে ধরল। তারপর আমি চাই না এই নরক দ্বিতীয়বার ঘটুক আমার জীবনে। আমি আমার পরিবারের কাছে আবার ফিরে যেতে চাই, থাকতে চাই একত্রে। আপনারা ব্যবস্থা করুন। একটি দীর্ঘশ্বাস ছেড়ে কমান্ডারের দিকে তাকালেন সর্বাধিনায়ক। সম্মতিসূচক ঘাড় নাড়তেই সরে গেলেন কমান্ডার প্রস্তুতির জন্য প্রয়োজনীয় লোকজন জড়ো করতে। অপরদিকে তরুণী চিকিৎসকও বেরিয়ে গেলেন ঘর ছেড়ে অপারেশন থিয়েটারের উদ্দেশ্যে, একটি বড় অপারেশনের তোড়জোড় শুরু করতে। নতুন পৃথিবীতে তোমার নাম আমি নিশ্চয়ই খোদাই করে রাখবো, ক্যাপ্টেন বৈভস্বত। মানব জাতির জানা উচিত তোমার এই আত্মত্যাগের কথা। এটা পৃথিবীকে জানানোর দায়িত্ব আমার। হ্যাঁ, আমার। তাহলে অবশ্যই সংক্ষেপে লিখবেন ডক। অনেক লড়াই হয়েছে পৃথিবীতে আইকন নিয়ে। আরও একটা বাড়িয়ে যুদ্ধের সংখ্যা বৃদ্ধি করবার কোনো কারণ নেই। মাথা নিচু করে ক্যাপ্টেন ও সর্বাধিনায়ককে ঘিরে দাঁড়িয়ে রইলেন সকলে। যুদ্ধোত্তর পৃথিবীতে যেন এই প্রথম সূর্যোদয় হল, ক্লেদহীন, গোল, দীপ্যমান এক সূর্যের।